আজ আমরা আলোচনা করব মধ্যবিত্তের জীবনমান ও সঞ্চয়পত্রের বিভিন্ন দিক নিয়ে। এজন্য আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রণকারী সংস্থা MR এর নির্বাহী প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন। স্যার, এই সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। আমরা দেখছিলাম রিপোর্টটি যে সঞ্চয়পত্র এবং সুদের হার ওঠানামা এবং এই ক্ষেত্রে মধ্যবিত্তের যে জীবনমানে প্রভাব, এই বিষয়টি আপনি যদি একটু বিশ্লেষণ করেন। দেখেন, একটা হলো যে এই স্টোরিতে যেটা আসছে যে সঞ্চয়পত্রের সুদের হার কমে ব্যাংকে ফেরানো যায় কিনা, আমার মনে হয় না যে এইটা পলিসি মেকারদের উদ্দেশ্য। সবসময় আমরা দেখেছি যখন বাজারে যে সুদের হার ব্যাংকগুলোতে তার থেকে যখন সঞ্চয়পত্রের সুদের হার বেশি থাকে, এটা সরকারের জন্য কিন্তু একটা বার্ডেন। কারণ গভর্নমেন্ট যখন সঞ্চয়পত্র কিনছে তখন অনেক বেশি পে করতে হচ্ছে বাজারের তুলনায়। অন্যদিকে আমরা যদি আর্থিক বাজার বলি, বা আমরা যদি বলি ইন্টারমিডিয়েটস বলি, আর্থিক খাত, তো সেখানেও দেখা গেছে যে গভর্নমেন্টের একটা হাই রেটে সাবসিডাইজ রেটে সুদ দেওয়াটা এটা একটা বিকৃতি তৈরি করে। তো সেজন্য সবসময় একটা ব্যাপার ছিল যে বাজারের সাথে যেন একটা সামঞ্জস্য থাকে সঞ্চয়পত্রের সুদের হারের একটা বিষয়। এখন এখানে যে বিষয়টা আসছে যে যদি সঞ্চয়পত্রের যদি সুদের হার কমে যায় তাহলে আমাদের প্রান্তিক জনগোষ্ঠী কিংবা মধ্যমায়ের যে মানুষ আছে তাদের উপর প্রভাব পড়বে কিনা? হ্যাঁ, পড়বে। কিন্তু সেটাও আমাদের অর্থনীতির চিন্তায় সেটা হলো আমরা সুদের হার না বলে বলি প্রকৃত সুদের হার। একটা হলো যে আমার আর্থিক সুদের হার, এই যে এখন দিচ্ছে আমার 12%, 10%, 11%। আরেকটা আমরা বলি যে সুদটা পাচ্ছি তার থেকে যদি আমরা মূল্যস্ফীতির হারটা বাদ দিই, সেখানে আমরা বলি যে প্রত্যাশিত মূল্যস্ফীতি, এটা আমরা ধরে নিলাম যে মূল্যস্ফীতি। তো ওই মূল্যস্ফীতির হার যদি বাদ দেই তাহলে নেট যেটা থাকে সেটা প্রকৃত সুদের হার। ফলে আপনি একটা সময় দেখবেন যে সুদের হার কিন্তু অনেক কম ছিল, আবার মূল্যস্ফীতি অনেক বেশি ছিল। তখন কিন্তু প্রকৃত সুদের হার ছিল আপনার নেগেটিভ, নেতিবাচক ছিল। কারণ আমি যখন ব্যাংকে টাকা রাখলাম, 1 লাখ টাকা রেখে 1 বছরে যা পাবো, ওই 1 বছর পরে 1 লাখ টাকা দিয়ে 1 বছর আগে যা কিনতে পারতাম, সুদে আসলে 1 বছরের পরে যা পাচ্ছি সেটা দিয়ে কিন্তু আগের সেই জিনিসপত্র কিনতে পারছিলাম না। কেন? কারণ ওই সুদ পাওয়ার পরেও ইনফ্লেশন এত বেশি ছিল সুদের তুলনায় যে আমরা আসলে লুজার হয়েছি। তো আমরা প্রকৃত সুদের হার কমে গেছে, তাই সুদের হারটা ওই পরিমাণে। এখন যেটা আপনি বলছেন যে যদি সুদের হার কমে যায় তাহলে আলটিমেটলি দীর্ঘমেয়াদে কিন্তু এর সাথে ইনফ্লেশনের একটা সম্পর্ক থাকবে। তো ইনফ্লেশন যদি আলটিমেটলি আনুপাতিক হারে দীর্ঘমেয়াদে কিন্তু বলছে, মধ্য এবং দীর্ঘমেয়াদে, একটু স্বল্প মেয়াদে হঠাৎ করে মনে হবে যে সুদের হার কমে গিয়েছে, ডেফিনেটলি তাদের আয় কমে যাবে। কিন্তু এরপরে মূল্যস্ফীতি এবং অন্যান্য যে আপনার প্যারামিটারগুলো আছে তার উপর নির্ভর করবে যে এর প্রভাবটা। কিন্তু যেই জিনিসটা হয় সাধারণ মানুষের ক্ষেত্রে, তারা মনে করে এই জায়গাটা বিনিয়োগ অনেক বেশি নিরাপদ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে রাখার ক্ষেত্রে। সেই জায়গাটা যখন সুদের হারটা কমে যায় তখন তারা একটা দুশ্চিন্তায় পড়ে। এই ক্ষেত্রে তাদের দিকে আপনার কি পরামর্শ? এখন যেটা আপনার হলো যে পরামর্শ তো একটা বিষয়, আর হলো যে আপনার যখন আমরা মনিটারি পলিসি বলি, এই মুদ্রানীতির ক্ষেত্রে এটা জেনারেলাইজ। আমি যে সুদের হার কমাই সবাই এর সুবিধা অসুবিধা ভোগ করবে, যদি বাড়াই সবাই সুবিধা অসুবিধা ভোগ করবে, আলাদা করে কম্পার্টমেন্টালাইজ কিছু করা যায় না। মাঝে মধ্যে যেটা হয় যে কৃষি ঋণের যে আমরা একটু ভর্তুকি দিয়ে একটু কম রেটে দিতে পারি, কনসেশনাল ঋণ, এগুলো হতে পারে। কিন্তু সাধারণত মুদ্রানীতির যে পলিসিগুলো সবাইকে প্রভাবিত করে। ফলে ওই যে আপনি যেটা বলছেন প্রান্তিক জনগোষ্ঠী যারা, তাদেরকে যদি সাপোর্ট দিতে হয় অন্য একটা মেকানিজম নিয়ে দিতে হবে। অথবা যদি আমরা যদি কন্ট্রোল করতে পারতাম তাহলে এই সঞ্চয়পত্রের ক্ষেত্রেও একটা লোয়ার ধাপে, কোন একটা ধাপে আমরা যদি এই রেটটা একটু ভিন্নভাবে করতে পারতাম। কিন্তু সেটা আবার বাংলাদেশের ক্ষেত্রে বাস্তবায়ন করাটা খুব কঠিন। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে বড়রা আবার বিভিন্ন নামে সুযোগ নিতে পারে, বিভিন্নভাবে আপনার কর্পোরেট ট্রানজাকশন সুবিধা নাই, এগুলো আমরা অতীতে দেখেছি। সেই হিসাবে এটা পলিসি হিসেবে হয়তো একটাই থাকছে, এখানে আলাদা করে স্ল্যাব করে কিছু করা হচ্ছে না। এবং অবশ্যই আপনার যদি এমন হয় যে মূল্যস্ফীতি কমে আসে আর সুদের হারটা যদি একই জায়গায় থাকে বা একটু বাড়ে, সেটা প্রান্তিক জনগোষ্ঠীর মানুষকে বা মধ্যমায়ের মানুষকে সহযোগিতা করবে। কিন্তু এখন যেহেতু অর্থনীতির বড় দাগে আপনার ধরেন সামষ্টিক অর্থনীতির অনেকগুলো সূচককে ফিক্স করতে হবে, যেমন প্রবৃদ্ধিটা আলটিমেটলি একটা জায়গায় ধরে রাখতে হবে। আমাদের কর্মসংস্থান যেটা সেটাকেও কিন্তু একটা জায়গায় আলটিমেটলি এটাকে এনার্জাইজ করতে হবে, একটুখানি বাড়াইতে হবে কর্মসংস্থানের যে গতিটা। তো সেগুলো চিন্তা করলে আমরা মনে করি যে মূল্যস্ফীতির যে জায়গাটা, সেই জায়গাটা হয়তো একটুখানি গভর্নমেন্টকে কম্প্রোমাইজ করতে হবে। কিন্তু সে জায়গাটাই আমার মনে হয় যে যেটা গভর্নমেন্টের একটা ফোকাস আছে, যে এসেনশিয়াল পণ্য যেগুলো আছে, নিত্যপণ্য, সেখানে কয়েকটা পণ্যের ক্ষেত্রে যদি আমরা ওই ট্যাক্স শুল্ক থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রে যদি আমরা একটু ছাড় দিতে পারি, ওগুলো যদি একটা রিজনেবল লেভেলে তারা কিনতে পারে, ওই একটু যদি আপনার স্টেবল থাকে, প্রাইসটা একটু নিচে লেভেলে থাকে। এবং দেখবেন বাংলাদেশের গভর্নমেন্ট কিন্তু একদম আপনার অনেক বছর ধরে আপনি দেখবেন
যে কৃষিতে যে ভর্তুকি দেওয়া হয় সেই ভর্তুকির ফলটা কিন্তু রাইসের যে দাম তার উপরে পড়ে। সেজন্য আপনি যদি 71 থেকে আপনার প্রত্যেকটা পণ্যের দাম দেখেন, গরুর মাংসের দাম, তেলের দাম, চালের দাম, এগুলো দেখেন, তখন দেখবেন যে চালের দামটা কিন্তু আনুপাতিক হারে অনেক কম আছে, সে হারে কিন্তু বাড়ে নাই, বরং প্রকৃত দাম হয়তো বলতে গেলে কমে গিয়েছে, এরকম হতে পারে। তো সেজন্য ওই কিছু পলিসি আপনার নিতে হবে যে ওভারঅল আপনার সামষ্টিক অর্থনীতির যে আমাদের যে টার্গেট, সেগুলোকে কম্প্রোমাইজ না করে আমাদের মধ্যম এবং প্রান্তিক মানুষকে কীভাবে সহায়তা দেওয়া যায়, সেটা হয়তো একটু ডিফারেন্ট প্যাকেজে, অনেক ক্ষেত্রে হয়তো এটা ফিসক্যাল পলিসিতে আসবে, হয়তো মনিটারি পলিসিতে থাকবে না। সেক্ষেত্রে স্যার অনেকেই বলছেন যে এই যে সঞ্চয়পত্রের ক্ষেত্রে যেই পলিসি নেওয়া হয় বা নেওয়া হচ্ছে, সেটি সামাজিক নিরাপত্তার ক্ষেত্রেও প্রভাব পড়তে পারে। না, ওই তো আমি বললাম যে যারা কিনা আপনার নিম্ন আয়ের মানুষ, ঠিক আছে, তো তাদের আপনার দেখা যাচ্ছে এখানে একটু ইনকাম বেশি থাকলে তারা একটু তাদের যে কনজামশন, যেটা মানে বেয়ার মিনিমাম যে কনজামশনটা, সেখানে তাদের সুবিধা হয়, ফলে সেখানে তো টান পড়বেই। তো সেজন্য আমি বলছি যে একটা হলো আপনার ওএমএস থেকে শুরু করে ওই রকম যে আপনার উইন্ডোগুলো আছে, সেখানকার যদি আপনার এলিগেশন বাড়ানো যায়, তাদেরকে যদি লম্বা সময় ধরে বেশি পরিমাণে সহায়তা দেওয়া যায়, সেটা একটা উপায়। আরেকটা উপায় যেটা বললাম যে বাজার দাম যেটা কিছু পণ্যের, সেটা যদি একটু কমিয়ে রাখা যায়, হ্যাঁ, কিছু পলিসি দিয়ে, সেটা আরেকটা উপায়। ফলে আরেকটা ক্ষেত্রে দেখা যায় এই যে স্ল্যাব রাখা, যে এত সংখ্যকের পরে একটু ইন্টারেস্ট কম যাবে, এত সংখ্যকের পরে ইন্টারেস্ট আবার একটু কমে যাবে, এটার ক্ষেত্রে সরকারের সুবিধা বা যিনি রাখেন তার অসুবিধা। আমার ধারণা সরকারের দিক থেকে ইন্টেনশন সবসময় থাকে যে কিভাবে একটু প্রান্তিক মানুষকে একটু আলাদা বেশি দেওয়া যায়, কিন্তু এটার সুবিধা অন্যরা নিয়ে নেয়। শুধু সুবিধা নেয় না, অনেক সময় দেখা যাচ্ছে একদম ডিজাইন করা যে আপনার কিছু আপনার সেফটি নেট প্রোগ্রাম আছে। আপনি জানেন কোভিডের সময় কিন্তু আলটিমেটলি এটাকে স্টপ করতে হয়েছে, কেন? কারণ যাদের কাছে যাওয়ার কথা তাদের কাছে যাচ্ছিল না। তো এইগুলো কিছু ব্যাপার আছে বলে আমরা ওই স্ল্যাব করে আলাদা করে দেওয়ার সুযোগটা যদি অনেক বেশি অপব্যবহার হয়। আমরা ছিলাম এই সময়ের বাণিজ্যে, কথা বলছিলেন হেলালুদ্দিন স্যার। স্যার, আমরা আলোচনা ছিলাম যে এই যে সামাজিক নিরাপত্তা এবং সঞ্চয়পত্র, সেক্ষেত্রে স্ল্যাবের ইস্যুটা নিয়ে আপনি বলছিলেন। না, একটা দেখেন আপনার ওই যে স্ল্যাব দিয়ে যেটা হয়, স্ল্যাব করে ওই অ্যাবিউজিভ বেশি হয়, যে যাদের উদ্দেশ্যে করা তাদের থেকে যাদের উদ্দেশ্যে করা না, তারা দেখা সেই সুবিধা নাই। এখন সরকার যদি আপনার, আমি আগে বলেছি আপনাকে যে সঞ্চয়পত্রের সুদের হার যদি বাজার থেকে বেশি রাখা হয়, সরকারের বাজেট ব্যবস্থাপনায় কিন্তু একটা চাপ থাকে, সরকার সে চাপ নেবে। এই ক্ষেত্রে এনআইডি, তারপর হচ্ছে ডিজিটাল প্রযুক্তি, ট্যাক্স ফাইল, সবগুলোকে একসাথে করে যাদের সুযোগ দেওয়ার কথা সেভাবে কোনো ব্যবস্থাপনা কি এখন চালু করা যায় না? এ পর্যন্ত আমরা দেখেছি যে অ্যাভেলেবল যে টেকনোলজিক্যাল সাপোর্ট, সেই সাপোর্টে হয় না। এখন সরকার দিতে চিন্তা ভাবনা থাকতেই পারে, কিন্তু আমার কাছে মনে হয় যেটা তার থেকে বেশি ইম্পর্টেন্ট, যে পৃথিবীর বিভিন্ন দেশে যেটা হয়, যে আমার একটা হলো ফাইন্যান্সিয়াল মার্কেট মানে ক্যাপিটাল মার্কেট, আর একটা হলো ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েট মানে ব্যাংকস। ফলে ব্যাংকে যখনই সুদের হার কমে যায় তখন হয় কি আপনার শেয়ার বাজার চাঙ্গা হয়, ঠিক আছে। আবার যখন শেয়ার বাজারে থাকে তখন আপনাদের লোকজন ব্যাংকের দিকে যায়। বাংলাদেশে যেটা হয়েছে যে কম্পিটিং দুইটা সোর্স, যে একটা হলো আপনার ক্যাপিটাল মার্কেট আর একটা হলো আপনার ব্যাংক। তো এখন সুদের হার কমে গেলে মানুষের ক্যাপিটাল মার্কেটে যাওয়ার কথা, এবং যারা কিনা ওই সুবিধাটা নিতে চায় তাদের বিকল্প হওয়ার কথা সঞ্চয়পত্র না, ক্যাপিটাল মার্কেট। ফলে আমার কাছে মনে হয় যে এই কাঠামোর মধ্যে ক্যাপিটাল মার্কেট তো ওইরকম শক্তিশালী বা বিশ্বাসযোগ্য হতে তাহলে পারেনি। আমার চিন্তা করতে হবে যে যেখানে আমার সামষ্টিক অর্থনীতির যে পলিসি, সেটা আমার অর্থনীতির সব কিছু মিলিয়ে ব্যালেন্স, সেই জায়গাটাই সাপোর্ট দিতে গেলে ওটাকে ডিস্টর্ট করলে এটা একটা প্রভাব থাকে, আর ডিফারেন্সিয়াল ট্রিটমেন্ট করা যায় না, আলাদা করে করতে গেলে অন্যান্য জায়গায় আর্থিক প্রতিষ্ঠানের ডিপোজিটেও কিন্তু মানুষ অনেক সময় নানা ধরনের অনিরাপত্তা, অনিশ্চয়তার মধ্যে থাকেন। না, ওইটা আপনাদের ব্যাংকের ক্ষেত্রে যেটা হচ্ছে যে ব্যাংকের ক্ষেত্রে যদি কোনো একটা ব্যাংকে একটু দুর্বলতা থাকে, সেখানে কিন্তু গভর্নমেন্টের দিক থেকে এবং সেন্ট্রাল ব্যাংকও বলছে যে কোনো ব্যাংক বসে যাবে না, বা ব্যাংক বসে গেলে প্রিন্ট করে সাপোর্ট দেওয়া যেটা, সেগুলো আছে। ক্যাপিটাল মার্কেটে কিন্তু সেটাও নাই। ফলে আমার কাছে মনে হয় যে এইটা একটু হাইলি চিন্তা করা উচিত, যে কিভাবে কম্পিটিং একটা সোর্স হতে পারে বিনিয়োগের জন্য এই ক্যাপিটাল মার্কেট, এটাকে কিভাবে স্টেবল করা যায় পৃথিবীর বিভিন্ন দেশে যেরকম হচ্ছে। সেটা হলে আমাকে আর ম্যাক্রো ইকোনমিক যে টুলগুলো আছে, ব্রড যে অবজেক্টিভগুলো আছে, প্রবৃদ্ধি এবং ইনফ্লেশন বা অন্যান্য যে রিজার্ভ থেকে শুরু করে, ওই জায়গাটাতে আমাকে ইমব্যালেন্স তৈরি করতে হবে না, মানে প্রান্তিক জনগোষ্ঠীকে হেল্প করার জন্য। স্যার, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনাকেও এবং দর্শকদেরকেও। আমরা ছিলাম এই সময়ের বাণিজ্যের আলোচনা চলছিল সঞ্চয়পত্রে মধ্য যারা আছেন, যারা এটা রাখেন, তাদের নিরাপত্তা এবং নানা ধরনের স্ল্যাব, ইন্টারেস্ট এবং ডিপোজিটের ক্ষেত্রে নিরাপত্তা এবং সবকিছু নিয়ে আলোচনায় ছিলাম আমরা। যুক্ত হয়েছিলেন এমআরএর নির্বাহী প্রধান হেলালুদ্দিন স্যার।
মতবিমতে শেষ হয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফার তৃতীয় দিনের শুল্ক আলোচনা। সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে কথা জানানো হয়েছে। দুই পক্ষই এই সিদ্ধান্তে পৌঁছেছে যে নিজেদের মধ্যে আন্তঃমন্ত্রণালয় আলোচনা চালু থাকবে। তারপর আবার দুই দেশের প্রতিনিধিরা আলোচনায় বসবেন। খুব দ্রুতই সেই সময় ও তারিখ নির্ধারিত হবে বলে ধারণা করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে একটি ইতিবাচক অবস্থানে পৌঁছানোর ব্যাপারে আশাবাদী বাণিজ্য নিরাপত্তা উপদেষ্টা। এদিকে বিশ্বব্যাপী মার্কিন শুল্ক চাপে যেমন